যদি উন্নত দেশগুলো মানবিক বিদ্যাকে বাদ না দিয়ে এগোতে পারে, তাহলে এখানে বারবার মানবিক বিষয় সংকুচিত করার আলোচনা কেন ফিরে আসে? আমরা কি সেই জাতি না যারা ভাষার জন্য জীবন দিয়েছিলাম? তাহলে সেই ভাষাকেই কেন বারবার উচ্চশিক্ষার কাঠামোতে প্রান্তিক করে দেখানো হয়? এরপর আসে এক ভয়ঙ্কর প্রশ্ন: রাষ্ট্র কি শিক্ষিত বেকারকে ভয় পায়? বাংলাদেশে এক জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হলো, বাংলা ইতিহাস দর্শনের মতো মানবিক বিষয়গুলো অনার্স পর্যায় থেকে বাতিল বা অন্যান্য কোনো বিষয়ের সঙ্গে সমন্বয় করা হবে। পরবর্তীতে আবার আরেকদিকে মন্ত্রণালয় থেকে বলা হলো এই খবর ভিত্তিহীন। কিন্তু এই সংবাদ সত্য হোক বা ভিত্তিহীন, তাতে বাংলাদেশের প্রকৃত বাস্তবতা তো আমরা এড়িয়ে যেতে পারি না। কারণ এই দেশের বাস্তবতা এমনই যে বারবার দেখা গেছে সত্যি মানবিক বিষয়গুলোকে রাষ্ট্রীয় অর্থনীতি, কর্মসংস্থান কাঠামো এবং নীতি পরিকল্পনার ভেতরে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। আচ্ছা, শিক্ষা বলতে আমরা আসলে কি বুঝি? আর রাষ্ট্র ভবিষ্যতের মানুষকে কোন ধরনের শিক্ষিত পরিচয়ে গড়ে তুলতে চায়? বর্তমানে সরকারি পর্যায় থেকে বলা হচ্ছে শিক্ষা এখন হতে হবে কর্মমুখী, দক্ষতা ভিত্তিক এবং প্রযুক্তি নির্ভর। এআই, সাইবার সিকিউরিটি, আউটসোর্সিং এসব যুক্ত করে শিক্ষার সঙ্গে কর্মসংস্থানের সরাসরি সংযোগ তৈরি করার কথা বলা হচ্ছে। এই লক্ষ্য থাকা খারাপ কিছু নয়, কারণ বাস্তবতাও কঠিন। বাংলাদেশে উচ্চশিক্ষিত বেকার বাড়ছে, ডিগ্রি আর বাস্তব কাজের মধ্যে একটা বড় ফাঁক তৈরি হয়েছে, আর শ্রমবাজারের চাহিদা ও শিক্ষার কাঠামোর মধ্যে অসামঞ্জস্য স্পষ্ট। কিন্তু সমস্যাটা শুরু হয় তখনই যখন এই কাঠামোগত সংকটের সমাধান খোঁজা হয় কিছু মানবিক বিষয়কে সংকুচিত ও সীমাবদ্ধ করার মাধ্যমে, যেন সমস্যাটা সেই বিষয়গুলোর অস্তিত্বেই। অথচ গভীরভাবে দেখলে বোঝা যায় সমস্যাটা বিষয়গুলোর মধ্যে না, সমস্যাটা পুরো অর্থনৈতিক ও রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে। কারণ একটা রাষ্ট্রে কর্মসংস্থান তৈরি করা বিশ্ববিদ্যালয়ের কাজ না। বিশ্ববিদ্যালয় মানুষ তৈরি করে, চিন্তাশীল মানুষ, দক্ষ মানুষ, প্রশ্ন করতে পারে এমন মানুষ। কিন্তু সেই মানুষের জন্য কাজের বাজার, শিল্প, গবেষণা, সাংস্কৃতিক অর্থনীতি এইসব তৈরি করা রাষ্ট্রের দায়িত্ব। এখন প্রশ্ন হলো, যদি বাংলা বিভাগের একজন শিক্ষার্থী চাকরি না পায়, তাহলে সেটা কি তার সাবজেক্টের ব্যর্থতা নাকি রাষ্ট্রের ব্যর্থতা যে সে ভাষা, প্রকাশনা, অনুবাদ, মিডিয়া, কন্টেন্ট ইন্ডাস্ট্রি বা ভাষা প্রযুক্তির মতো খাতকে দাঁড় করাতে পারেনি? একইভাবে ইতিহাস বা দর্শনের ক্ষেত্রে প্রশ্নটা গুরুত্বপূর্ণ। ইতিহাসের শিক্ষার্থী কি শুধু ক্লাসরুমে সীমাবদ্ধ থাকবে, নাকি আর্কাইভ, মিউজিয়াম, হেরিটেজ ম্যানেজমেন্ট, নীতি গবেষণা বা সাংস্কৃতিক গবেষণার অংশ হবে? দর্শনের শিক্ষার্থী কি শুধু থিওরি পড়বে, নাকি নৈতিকতা, প্রযুক্তির নৈতিক ব্যবহার, প্রশাসনিক সিদ্ধান্ত বিশ্লেষণ বা এআই এথিক্সের মতো বাস্তব জায়গাতেও তার ভূমিকা থাকবে? এই প্রশ্নগুলোর উত্তর যদি রাষ্ট্র তৈরি না করে, তাহলে দায় কি সত্যি সেই সাবজেক্টগুলোর উপর চাপানো যায়? এই বিতর্ক আরও স্পষ্ট হয়ে ওঠে যখন নাট্যকলা, ফাইন আর্টস, ফিল্ম স্টাডিজের মতো বিষয় সামনে আসে। বহু শিক্ষার্থী এসব বিষয় পড়ে বের হয়, কিন্তু বাস্তবতায় তাদের বড় অংশ অনিশ্চিত পেশা বা বেকারত্বে ভোগেন। তখন প্রশ্ন ওঠে, এই বিষয়গুলো কি অপ্রয়োজনীয়? নাকি সমস্যা হলো দেশের থিয়েটার ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি, ক্রিয়েটিভ ইকোনমি বা আর্ট মার্কেট এসবকে রাষ্ট্র কখনো গুরুত্ব সহকারে গড়েই তোলেনি? একটা দেশে যদি ফিল্ম স্টাডিজ থাকে কিন্তু শক্তিশালী ফিল্ম ইন্ডাস্ট্রি না থাকে, তাহলে দায় কার? শিক্ষার্থীর নাকি রাষ্ট্রের পরিকল্পনার? একইভাবে ফাইন আর্টস বা শিল্প সংস্কৃতি ভিত্তিক বিষয়গুলোর ক্ষেত্রে প্রশ্ন আসে, রাষ্ট্র কি এগুলোর জন্য বাস্তব কর্মক্ষেত্র তৈরি করেছে নাকি শুধু ডিগ্রি তৈরি করেছে? এই জায়গাটা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন পালি, সংস্কৃত, নৃতত্ত্ব, প্রত্নতত্ত্ব বা ভাষাতত্ত্বের মতো বিষয় আসে। এগুলোকে অনেক সময় অপ্রায়োগিক বলে অবমূল্যায়ন করা হয়, কিন্তু বাস্তবতা হলো এই বিষয়গুলো ছাড়া একটি জাতি তার নিজের ইতিহাসে ঠিকভাবে জানতে ও বিশ্লেষণ করতে পারে না। যদি কোনো প্রাচীন শিলালিপি বা পাণ্ডুলিপি উদ্ধার হয়, তাহলে সেটার পাঠোদ্ধার করার জন্য কি আমরা বিদেশ থেকে বিশেষজ্ঞ নিয়ে আসব, নাকি আমাদের নিজেদের ভেতরে সেই জ্ঞানভিত্তিক সক্ষমতা তৈরি হবে? এটি শুধু শিক্ষা নয়, এটি সাংস্কৃতিক সার্বভৌমত্বের প্রশ্ন। এখানে আরেকটা কঠিন বাস্তবতা এসে সামনে দাঁড়ায়, বেকারত্ব। বাংলাদেশে দীর্ঘদিন ধরে শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যে বড় ফাঁক আছে। বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া বিপুল সংখ্যক শিক্ষার্থী শ্রমবাজারের সঙ্গে সামঞ্জস্য খুঁজে পায় না, ফলে তৈরি হয় শিক্ষিত বেকার, যা এখন রাষ্ট্রীয় সমস্যায় পরিণত হয়েছে। এখানে প্রশ্ন আসে, বেকারত্ব কি শিক্ষা তৈরি করে নাকি অর্থনীতি তৈরি করে? কারণ বাস্তবতা হলো, রাষ্ট্র যদি পর্যাপ্ত শিল্প, গবেষণা, সংস্কৃতি, প্রযুক্তি ও প্রশাসনিক খাত তৈরি না করে, তাহলে বিশ্ববিদ্যালয় শুধু মানুষ তৈরি করবে, চাকরি নয়। আর সেই মানুষ যখন কাজ না পায়, তখন দায়টা গিয়ে পড়ে বিষয়ের উপর বা সাবজেক্টের উপর, যা আসলে রাষ্ট্রের ব্যর্থতাকে আড়াল করে।
এই বাস্তবতার সঙ্গে যদি 2026-27 অর্থ বছরের বাজেটকে দেখা যায় তাহলে চিত্রটা আরও পরিষ্কার হয়। প্রায় 9,38,000 কোটি টাকার বড় বাজেট, কিন্তু তার বড় অংশই ঘাটতি পূরণে বৈদেশিক ঋণ ও ব্যাংক ঋণের উপর নির্ভরশীল। প্রশ্ন হলো, এই বাজেট কি সত্যিই কোনো নতুন কর্মসংস্থান তৈরি করতে পারবে? কারণ যদি ব্যাংক খাত থেকে বড় অঙ্কের ঋণ নিতে হয় তাহলে বেসরকারি খাতের ঋণ প্রবাহ চাপের মুখে পড়ে, অথচ বেসরকারি খাতই নতুন কর্মসংস্থানের প্রধান উৎস। আবার উন্নয়ন প্রকল্প ধীর হলে বা বৈদেশিক অর্থায়ন দেরিতে এলে বাস্তব অর্থনীতিতে চাকরির প্রবাহ আরও কমে যায়। তাহলে প্রশ্নটা যেভাবে ফিরে আসে তা হলো, শিক্ষা সংস্কার কি একা বেকারত্বের সমাধান করতে পারবে যদি অর্থনৈতিক কাঠামোয় পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি না করে? এই পুরো আলোচনার শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হলো মানবিক বিদ্যার মূল্যায়ন। এই দেশে বারবার মানবিক বিষয়গুলোকে কম ব্যবহারিক বলে অবমূল্যায়ন করা হয়েছে, অথচ বাস্তবতা হলো একটি রাষ্ট্রের অর্থনীতি শুধু উৎপাদন দিয়ে চলে না, চলে চিন্তা, সংস্কৃতি, ভাষা, ইতিহাস এবং নৈতিকতার উপরও। বিশ্বের অনেক দেশ, জাপান, জার্মানি, ফিনল্যান্ড, দক্ষিণ কোরিয়া নিজ ভাষায় শিক্ষা পরিচালনা করেও প্রযুক্তি ও অর্থনীতিতে পিছিয়ে যায়নি, বরং তারা মানবিক বিষয় বাদ দেয়নি। ইতিহাস, দর্শন, ভাষা, সংস্কৃতিকে আধুনিক জ্ঞান অর্থনীতির সঙ্গে যুক্ত করেছে। তারা বুঝেছে প্রযুক্তি তৈরি করা এক জিনিস, আর সেই প্রযুক্তিকে সমাজে অর্থবহ ও নৈতিকভাবে ব্যবহার করা আরেক জিনিস, যা মানবিক বিদ্যা ছাড়া সম্ভব না। এখন বাংলাদেশের দিকে তাকিয়ে প্রশ্ন করি, যদি উন্নত দেশগুলো মানবিক বিদ্যাকে বাদ না দিয়ে এগোতে পারে তাহলে এখানে বারবার মানবিক বিষয় সংকুচিত করার আলোচনা কেন ফিরে আসে? আমরা কি সেই জাতি না যারা ভাষার জন্য জীবন দিয়েছিলাম? তাহলে সেই ভাষাকেই কেন বারবার উচ্চশিক্ষার কাঠামোতে প্রান্তিক করে দেখানো হয়? এরপর আসে এক ভয়ঙ্কর প্রশ্ন, রাষ্ট্র কি শিক্ষিত বেকারকে ভয় পায়? কারণ শিক্ষিত বেকার শুধু কর্মহীন মানুষ না, সে একই সঙ্গে প্রশ্ন করতে পারে। সে প্রশ্ন করে শিক্ষা কাঠামো নিয়ে, অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে, প্রশ্ন করে রাষ্ট্রীয় অগ্রাধিকার নিয়ে। ফলে শেষ পর্যন্ত আলোচনাটা কোন বিষয় থাকবে বা থাকবে না এই সীমিত জায়গায় আটকে থাকতে পারে না। তাই প্রশ্ন রেখে গেলাম, রাষ্ট্র আসলে কী ধরনের মানুষ তৈরি করতে চায়? শুধু শ্রমবাজারে খাপ খাওয়ানো মানুষ, নাকি এমন মানুষ যারা সেই শ্রমবাজার, সেই নীতি এবং একই সঙ্গে সেই কাঠামোকেও বিশ্লেষণ করে এর উন্নতিও সাধন করতে পারে? পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।